হেলাল ভাইয়ের নামে কোনো পুরস্কার নেওয়াটার মধ্যে একটা আলাদা বিষয় রয়েছে, কারণ আমরা দুজনে সহকর্মী ছিলাম এবং 93-94-তে 95 পর্যন্ত আমরা দুজনে বিবিসি কভার করতাম। তো বিবিসির সঙ্গে যুক্ত হয়ে সাংবাদিকতা করেছি। মাঝে মাঝে হেলাল ভাই উইকেন্ড করতেন, আমি বাকিটা সময় করতাম। হেলাল ভাই তখন বিএসএসে ছিলেন। তো আমি যখন হেলাল ভাই মারা যান তখন একটা লিখেছিলাম যে হেলাল ভাই তো রাজনীতিতে উনি আওয়ামী লীগপন্থী ছিলেন, এটা কোনো গোপন করতেন না এবং এটার মধ্যে তার কোনো কোনো বিষয় ছিল না। আমি কোনো দিনই আওয়ামী লীগ করিনি, এটার মধ্যেও কোনো গোপনীয়তা নেই। কিন্তু কোনো দিন আমাদের রিপোর্টিংয়ে এই জিনিসটা আসতো না, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমার মনে হচ্ছে একদিন আমি রাত্রেবেলা বিএসএসের দিকে গেছি, হেলাল ভাই একটু রিপোর্ট করে বলছে যে আফসান একটু দেখে দেন তো আমার কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কি। এটা ট্রেন ডিজাস্টারের একটা খবর ছিল। ওই জিনিসটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ এবং ওই জিনিসটা যদি কেউ ফলো করে যে না ভাই, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে জানানো, আমার সাংবাদিক হিসেবে দেশ ও জাতির মুক্তি আমার উদ্দেশ্য নয়, ওটা রাজনীতিবিদ করবে, সমাজকর্মী করবে, আমি সাংবাদিক, আমি সংবাদ দেব, বিতরণ করবে, বাইরে নয়। দুর্ভাগ্যবশত আমার যেটা মনে হয় যে এই বিষয়টা আমাদের অনেক দুর্বল হয়েছে এবং ওটাই আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াই এবং আমি দেখতে পাই যে কিভাবে এই পরিবর্তিত সমাজে আমাদের এই ভাবনা চিন্তাগুলোর পরিবর্তনটা মৌলিকভাবে আসছে। এবং আজকে এই বছরটা হচ্ছে আমার 51 বছরের সাংবাদিকতা। আমি কেন এটা বলছি যে আমি যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে ওই ক্যাম্পাস ইভেন্ট কভার করছিলাম, প্রথমটা ছিল নির্বাচন। তো ওই নির্বাচনে কিছুক্ষণ পরেই নির্বাচনে যারা জিতছিলেন না তাদের অস্ত্র নামিয়ে দিলেন এবং ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। তো আমার এক বন্ধু আমাকে বললেন যে তুমি কেটে পড়ো, তোমাকে বেশি জাসদ জাসদ লাগে দেখতে। আমি বললাম যে জাসদ জাসদ লাগে, তখন জাসদ জাসদ লাগে তো করার কিছু নেই। আমি আমাদের ডিপার্টমেন্টে হয়ে দেখলাম যে কিছু কর্মী ছাত্রলীগের ছেলেরা ওই ব্যালট বাক্সটা নিয়ে ভাঙছে। তো আমি বেরোতে বেরোতে দুজনে অস্ত্র বার করে ফেলেছে। অস্ত্র বার করে ফেলে তখন বলছে যে এইটা এখনো বাসায় যায় নাই। তো এইটা এখনো বাসায় যাই, এটা তো আসলে বাসায় যাওয়ার চেষ্টা করছিল, পালাবার চেষ্টা করছি আমি তখন। তখন আমার আরেক বন্ধু ছিল, ও ছাত্রলীগ করতো, ও বললো যে তুই এদিক দিয়ে যা, রিক্সায় ওঠ এবং আর পিছনে তাকাসনি। আমার পিছনে এত সহজে তাকাইতেছি না। আমি রিপোর্টটা কিন্তু আমরা করেছিলাম, কিন্তু যে জিনিসটা আমার মনে আছে, ওই যে রিপোর্টটা করেছিলাম না, ওইটার টাকাটা পাইনি আমি। অতএব শেষ পর্যন্ত আমরা তো পেশা, এটা তো করে আমরা সংসার চালাই। এই কাঠামোটা যদি দুর্বল একবার হয়ে যায়, যদি পেশার টাকাটা যদি ঠিক মতো না আসে, তখন সেই সাংবাদিকতা দুর্বল হয়ে যেতে বাধ্য। এবং এইটা কিন্তু যথেষ্ট আলোচনায় আসে না আমাদের দুর্ভাগ্যতা। আমি বলি যে আর বিপদ যেগুলো হয় সেরকম হচ্ছে যে এই 51 বছর পরে আমি কে, আমি জানি না আপনাদের বিরুদ্ধে কতগুলো হয়েছে, আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং যার বিরুদ্ধে একবার এই মামলা হয়েছে সে বুঝে নেবে মামলা কারে কয়। তো আমার অ্যাপ্লিকেশন আছে 4টা, দেশদ্রোহিতাও আছে একটা, আর ওই মামলা। তো আমার মনে আছে আমি পালিয়ে গেলাম যখন আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো। তো পালিয়ে যাওয়ার পরে যেখানে বাসায় আমি ছিলাম সেই বাসায় কতটা থাকার জায়গা আছে, একটা ঘর, একটা বিছানায় শুই। তো যে যার সঙ্গে শুতাম সেই ছেলেটা, ও শোয়, আবার ওর 2টা কুকুর শোয় আর আমি। তো উইচ ইজ অল রাইট, কুকুরের সঙ্গে শুতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয় হলো যে ওই ছেলেটা যখন বাথরুমে যায় কুকুরগুলো আমাকে কামড়াতে চেষ্টা করে, এটা খুব অসুবিধার কারণ হয়ে গেল। তো তৃতীয় দিনে আমি ভাবলাম যে আর কোনো উপায় নেই, আমি হাইকোর্টে সারেন্ডার করব। তো হাইকোর্টে সারেন্ডার করলাম, সারেন্ডার করে জামিন চাইলাম। তো কেন আমি কথাটা বলছি সেটাও বুঝবেন। জামিনটা চাওয়ার পরে আমার উকিল শেষ পর্যন্ত মনে আছে 50টা না 51টা, এবং 2টা বাদ দিয়ে সবগুলোর কিন্তু জামিন হয়েছে। তো আমার একটু আশ্বাস হয়েছে। এবং অ্যাডভোকেটের নামটা বলা উচিত কিনা জানি না, আচ্ছা যাই হোক, অ্যাডভোকেট নয়, ওই মানে বিচারপতি যিনি ছিলেন, তো উনি এলেন আমার কেসটা। তারপরে তো আমার উকিল বললেন, ইওর অনার, উনি একজন মুক্তিযুদ্ধের গবেষক। তো উনি প্রধান বিচারপতি বললেন, তো কি হয়েছে, মুক্তিযুদ্ধের গবেষকরা বাটপারি করে না? তারপরে বললে যে ইওর অনার, উনি ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর। বলে কি প্রফেসররা চুরি করে না? এখন আমার উকিলের বুদ্ধি শেষ, কি বলবে, চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে খাইছে, এখন আমার জেলে যেতে হবে। তখন বিচারপতি উনি বলছেন, লোকটা তো বৃদ্ধ। বলে ইওর অনার,
আমার ক্লায়েন্ট বুড়া, বলে এ তো জেলে গেলে মরেও যেতে পারে, বিয়ার আইন এইটা বুড়া মরেই যাবে জেলে গেলে। তখন বলে যে আর সে দায়টা নেবে কে? বলি ইয়র অনার, ও মরে গেলে দায় নেবে কে? তখন বিচারপতি বলেন আচ্ছা একে জামিন দিয়ে দখল, এবং তার বিরুদ্ধে যে কেসটা করেছে সে এত পাওয়ারফুল লোক যে জামিনটা দেওয়া যেতে পারে তার নিরাপত্তার জন্যে। এইটা হচ্ছে আমাদের বাস্তবতা। আমার মনে হয় আমার বিচারপতি উনি আমাকে জামিন দেবেন বলে ঠিক করেছিলেন, আমার উকিলের যত সুবিধা বা অসুবিধাই হোক না কেন। এবং এই বিষয়টা কিন্তু যতবার জামিন নিতে হয়েছে যতবারই হতেছে। তো আমি কেন কথাটা বললাম যে শেষ পর্যন্ত আমি বুড়া, শেষ পর্যন্ত আমি, এটাই হচ্ছে আমার বাস্তবতা। আমি যখন ক্লাসে দাঁড়াই বক্তৃতা দিতে, আমার ছাত্রছাত্রীদের বয়স কত হবে? 18-19, ফার্স্টে 20-21 এরকম তো। আর আমার এই বয়সে এসে আমি এখনো কাজ করে যাচ্ছি, এবং কাজ না করলে আমার চলবে না। এই বাস্তবতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ভাবতে পারি না যে আমার বাড়ি আছে। আমার একবার ইনকাম ট্যাক্সের লোকরা আমাকে বলল যে আপনার তো একটা অ্যাপার্টমেন্ট আছে উত্তরায় আর 5 কাঠা জমি আছে। তো আমার ইনকাম ট্যাক্সের উকিল এসে যখন এই কথাটা আমাকে বললো আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি বলছি যে এইটা বলছে, হ্যাঁ। বলে আর আপনাকে বলছে যে এইটার বিরুদ্ধে আপনি এই 5 বছর ধরে আপনি এটা ভোগ করছেন, আপনি কোনো ট্যাক্স দেননি, যদি নয়া ট্যাক্স দেন আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। তো আমি বললাম যে 5 বছর ধরে ট্যাক্স বিরুদ্ধে মামলা করে দেবে, আমার তো ওইগুলো কোনোটাই নাই। বলে সেটা কোনো বিষয় না। তাহলে মানে তাহলে কি করতে হবে? বলে আপনি 1 লক্ষ টাকা দেবেন, তাহলে ওগুলো ফাইল থেকে উঠে যাবে। তো তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই এটা তো বুঝলাম, উনি কেন করছেন? উনি রিটায়ারমেন্টে যাবে, এখন যা পারে একবার কামিয়ে নিচ্ছে। সাংবাদিকদের যেই বিষয়টা, সাংবাদিকরা কখনো একবারে কামিয়ে নিতে পারে না। কামিয়ে নেয় হয়তো, কেউ কেউ করে, কেউ কেউ করে ভালো অবস্থায় থাকে, থাকে। কিন্তু যদি এই হিসাবটা আপনার করতে হবে যে আমি ভালো থাকবো না আমি নিজের মতো থাকবো। আমি জীবনে মোটামুটি নিজের মতো থেকেছি। আমি বলি যে নিজের মতো থাকতে গিয়ে অসুবিধা হয়। একবার আমাদের বাড়িতে অস্ত্রর কেসের মামলা হয়েছে, মামলা হয়নি, অস্ত্র সার্চ করতে এসছে। তো সার্চ করছে মিলিটারি, মুক্তিযুদ্ধের সময় না, মুক্তিযুদ্ধের সময় একটা অনেক আরাম ছিল, আর্মি অনেক বোকা, পাকিস্তান আর্মির যথেষ্ট বোকা, মানে যারা ওদের সঙ্গে লটঘট হয়েছে তারা বুঝবেন ওরা বেশ বোকা এই বাংলাদেশ আর্মিতে। তো আমার ঘরের মধ্যে ঢুকেছে, তো আমার ঘরের মধ্যে অনেকগুলো কার্ল মার্ক্সের বইটই ছিল। তো কার্ল মার্ক্সের বইটা দেখে এখন আর্মি অস্ত্রর কেস, আমাকে জিজ্ঞেস করে এইগুলো কে লিখেছে। এখন আমি ভাবলাম আর আপনার যারা মেজর জলিলের চেহারাটা মনে করতে পারেন, আর আমার কম বয়স্ক চেহারা আর কার্ল মার্ক্সের চেহারা, বুঝবেন বিপদটা আমার কোন জায়গায়। আমি যদি এখন বলি যে কার্ল মার্ক্স সমাজতন্ত্র, যুদ্ধ, সশস্ত্র আন্দোলন করে এটা করতে হয়, আমি ভাবলাম এতটা বিপদ নেওয়া যাবে না। আমি হ্যাঁ এগুলো আমি লিখেছি। তো সেনাবাহিনীর বহুদিন ধারণা ছিল কার্ল মার্ক্স মগবাজার দিল্লি রোডে থাকে। এই অভিজ্ঞতাগুলো হওয়ার কারণটা কেন বলছি যে কিন্তু তারপরেও থামা তো আর যায় না, চলছে। আমি কানাডাতে কিছুদিন গিয়েছিলাম অভিবাসী হিসেবে, থাকার যায়নি, আমি চলে এসেছি। তো আমাকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট বললো যে তুমি চলে যেতে চাও কেন? আমি বললাম তোমরা আমি যেই লেভেল অফ এফিসিয়েন্সি আশা করেছি তোমাদের কাছ থেকে, তোমরা সেই এফিসিয়েন্ট লেভেল না। কেন বলছিলাম? ক্যানাডা বিউরোক্রেটিক, আমাদের দেশে বিউরোক্রেসি ইভেন ইন মিডিয়া। এই কারণে বলছি যে আমি গবেষণাও করি, এবং আমি খুব মানে অ্যাডভান্স লেভেলের গবেষণা করি। এবং আমি একটা গবেষণা করছি, সেটা ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোর সঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। আমি সোশ্যাল মিডিয়া পড়াই ইউনিভার্সিটিতে একটা বিষয়ের মধ্যে, সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কী জিনিসটা, এআই দিয়ে গবেষণা করছি, এআই ইউজ করছে আমরা। তো ওখানে আমি খুঁজছিলাম যে সরকারের কোনো কণ্ঠস্বর আছে কিনা, কারণ কন্ট্রোল লাগে, তো কন্ট্রোল এগুলো গবেষণার যে বিষয়টা কন্ট্রোল আছে আর অন্য ভয়েসগুলো আছে, আদার ভয়েস ওখানে। হ্যাঁ, তখন দেখছিলাম যে সরকারের কণ্ঠস্বর প্রায় নেই। সোশ্যাল মিডিয়াতে ইম্প্যাক্ট লেভেল ইজ ভেরি লো, বিরোধী ইম্প্যাক্ট লেভেল কিছুটা কমে গেছে, কিন্তু ইম্প্যাক্ট লেভেলে যায়।
উইচ মিনস যে আপনাকে মনে বুঝতে হবে যে পাবলিক এগুলো শুনবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি যেই কথাগুলো বলতে চান সেই কথাগুলো বলতে পারবেন এবং বলার সুযোগ আছে, তাহলে দ্যাট ইজ এনাফ। ইভেন এজ এ বিবিসি করেসপন্ডেন্ট আমার মনে হয় আমরাও সেন্সার্ড হয়েছি, কিন্তু আমরা সেন্সার ঢাকায় বাংলাদেশে বসে হতাম না, আমাদের লন্ডনে সেন্সারিংটা করতো। এরকম প্রচুর ঘটনা ঘটছে। ওটা এই বাস্তবতা নিয়ে থাকতে হবে। ধন্যবাদ। হেলাল ভাই কত ঘনিষ্ঠ ছিল আমার সেটা আর আমি বলছি না, সে বিষয়ে আমি বলতে চাই না। তবে ভাবি এসছেন, আপনার সঙ্গে দেখা হলো, এটা একটা বিরাট জিনিস। ধন্যবাদ টু দি ইনস্টিটিউট, বিকজ ইটস গ্রেট টু বি অ্যাওয়ার্ডেড। আর 1 লাখ টাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ।